ওয়েলকাম টু মাই চ্যানেল ইকোনমিক্স সিম্পলিফাইড। আজকের ডিসকাশন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। শুরু করা যাক। না, আমার এই চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করছো, লাইক করছো, আর কি করবে সবার মধ্যে ছড়িয়ে দেবে, অর্থাৎ রেফার করবে। যদি করে না থাকো এক্ষুনি করো। এবার শুরু করা যাক। দেখা যাক ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড মানে মেজারমেন্ট কীভাবে করব, ভ্যালু কেমন দাঁড়াতে পারে, তার উপর নির্ভর করে আমি ক্লাসিফাই বা নেচার অফ গুডস কেমন হবে এবং রেসপেক্টিভ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন কেমন হবে। দেখো ডেফিনেশন কি বলছে, EXX, তার মানে ওন ওজের কথাটা ব্র্যাকেটে দিয়েছি। এক্স দ্রব্যের 1% প্রাইস যদি চেঞ্জ করে তাহলে এক্স দ্রব্যেরই হাউ মাচ পার্সেন্টেজ ডিম্যান্ড কতখানি রেসপন্সিভ হবে। ওই জন্য বলা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিম্যান্ড অফ এক্স ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ এক্স, দুটো এক্স, ওই জন্য ওন প্রাইস কি হবে, আফটার ক্যালকুলেশন ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিএক্স ইন্টু পিএক্স বাই ডিএক্স। তার মানে এক্স দ্রব্যের ডিম্যান্ডের চেঞ্জ, তার মানে চেঞ্জ ইন ডিম্যান্ড অফ এক্স কমোডিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস অফ এক্স কমোডিটি ইন্টু ইনিশিয়াল প্রাইস অফ এক্স কমোডিটি ডিভাইডেড বাই ইনিশিয়াল ডিম্যান্ড অফ এক্স কমোডিটি। ডেফিনেশন শেষ। এইবার আসো, এবার বলা হচ্ছে ডিগ্রি অফ প্রাইস ইলাস্টিসিটি, মানে ডিগ্রি মানে হাউ মাচ রেসপন্সিভ। সবাই তো সমান হবে না, কারণ 5% যদি দাম বাড়ে চালের ডিমান্ড কেমন হবে, 5% যদি দাম বাড়ে লিকারের ডিম্যান্ড মানে ওয়াইনের ডিম্যান্ড কেমন বাড়বে, 5% ডিম্যান্ড যদি বাড়ে মানে প্রাইস যদি বাড়ে মেডিসিনের, তার ডিম্যান্ড অফ দ্যাট মেডিসিন কেমন হবে। তার মানে আলাদা আলাদা হচ্ছে। তাহলে ইলাস্টিসিটি কনসেপশনটা ওইখানে আমি ইমপ্লিমেন্ট করলাম। তাহলে সেই জায়গা থেকে এই ভ্যালু আমায় বলে দেবে আমার নেচার অফ গুডসটা কেমন, বা সেক্ষেত্রে আমার ডিমান্ড কার্ভের শেপটা কেমন হবে। আসো, পারফেক্টলি ইন ইলাস্টিক ডিম্যান্ড, তার মানে যতই আমি নাড়াই না কেন দামের আপ ডাউন ডিমান্ড আমার একই থাকছে। তার মানে এক্ষেত্রে ডিমান্ড কার্ভ উইল বি স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস হোয়ার উই মেজার দ্য প্রাইস। তার মানে দাম যখন OP1 ডিমান্ড ছিল OD1, দাম যখন বেড়ে OP3 ডিমান্ড আমার একই আছে, দাম যখন OP2 ডিমান্ড আমার একই আছে। তোমাদের সাধারণ অর্থে তোমার ফ্যামিলির কথা ভাবো, তুমি একটা ব্র্যান্ডের চাল কেনো এবং সেটা 10 কিলো চাল লাগে মাসে, তাহলে দাম যখন সেই ব্র্যান্ডেরটা 60 টাকা, তুমি 10 কিলো আনবে। এবার পরের দিন মার্কেটে গিয়ে যদি দেখো বা পরের মাসে সেই চালের ব্র্যান্ডের দামটাই 60 টাকা জায়গায় 70 টাকা হয়ে গেছে, তাহলে বাবা কি অ্যাজ পার ল অফ ডিম্যান্ড কম চাল আনবে? না, ওই 10 কিলোই আনবে। কারণ এবার তুমি বলবে যে স্যার আমি 60 টাকা দামে যেহেতু আমার ক্ষমতা, তাহলে সেক্ষেত্রে আমি অন্য চাল নিয়ে আসবো, দিতেই পারো। সেক্ষেত্রে কিন্তু ওটা এক্সেপশনাল হয়ে গেল, তার মানে ল অফ ডিম্যান্ডকে ভায়োলেট করে গেল। কারণ তুমি ল অফ ডিম্যান্ডের ক্ষেত্রে অ্যাজিউম করেছিলে যে কিপিং আদার থিং রিমেন্স, যেমন টেস্ট অ্যান্ড প্রেফারেন্স ছিল, টাইম ছিল, ইনকাম ছিল, তাহলে তুমি ল অফ ডিম্যান্ডকে ভায়োলেট করে যাচ্ছ। তাহলে ল অফ ডিম্যান্ডকে যদি ভায়োলেট না করো তাহলে সেক্ষেত্রে কিছু কিছু আমি কমোডিটি দেখব যেখানে দাম বাড়লে বা কমলে আমার কিন্তু ডিম্যান্ডটা একই থাকছে। তার মানে নিঃসন্দেহে সেই কমোডিটিটা হচ্ছে নেসেসারি গুডস, নিঃসন্দেহে সেই কমোডিটিটা নেসেসারি গুডস, অর্থাৎ যেটা আমার পক্ষে প্রয়োজন সেটাই আমি নিচ্ছি। তখন আমার ডিমান্ড কার্ভটা হয়ে যাবে স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। ক্লিয়ার? এইবার আসো, যখন পারফেক্টলি ইন ইলাস্টিক মানে ইলাস্টিক, তার মানে EXX বা ED যেটাই বলো না কেন ইকুয়াল টু ইনফিনিটি, তার মানে অর্থাৎ প্রাইস ইলাস্টিসিটির ভ্যালুটা অসীম, ইনফিনিটি। তার মানে একটা নির্দিষ্ট প্রাইসে ডিমান্ডটা OD1 হতে পারে, ডিমান্ডটা OD2 হতে পারে, ডিমান্ডটা OD3 হতে পারে, এটসেট্রা এটসেট্রা, তাই না? তার মানে
একটা নির্দিষ্ট দামে ডিম্যান্ড উইল বি ইনফাইনাইট, কিন্তু যদি স্লাইট তোমার দাম বাড়ে তাহলে ডিম্যান্ড উইল বি জিরো। তাহলে এক্ষেত্রে ডিম্যান্ড কার্ভটা হবে একটা স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য হরাইজন্টাল অ্যাক্সিস ওয়্যার উই মেজারিং দ্য ডিম্যান্ড অফ দ্যাট কমোডিটি। এটা একটা আনরিয়ালিস্টিক কনসেপ্ট, কারণ একটা নির্দিষ্ট দিনে অপুরন্ত ডিম্যান্ড করছো, কিন্তু স্লাইড যদি দাম বাড়ে ডিম্যান্ড একদমই করবে না। ইটস এ কমপ্লিটলি আনরিয়ালিস্টিক কনসেপ্ট, বাট এক্ষেত্রে শেপ অফ দ্য ডিম্যান্ড কার্ভ ওই যেটা দেখালাম প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড উইল বি এ স্ট্রেট লাইন। এবার আসো ইউনিটারি ইলাস্টিক ডিম্যান্ড। ইউনিটারি মানে হচ্ছে ওয়ান, তার মানে যখন ইলাস্টিসিটি ভ্যালুটা ক্যালকুলেশন আমরা আগের ভিডিওগুলো দেখতে হবে, ক্যালকুলেশন করে কি করে ভ্যালুগুলো পাচ্ছ, আমি অঙ্ক করে 2-4টে অঙ্ক করে দেখিয়েছি, সেখানে অঙ্কটা করে তুমি ভ্যালুটা পেলে 1 হতেই পারে। তাহলে সেক্ষেত্রে তখন আমি বলবো দ্য ডিমান্ড কার্ভ ইজ এ ইউনিটারি ইলাস্টিক ডিম্যান্ড। সেক্ষেত্রে আমার ডিমান্ড কার্ভটা কেমন দেখতে হবে, এইরকম, অর্থাৎ নেভার টাচেস টু এনি অ্যাক্সেস। তার মানে ম্যাথামেটিক্স এটাকে বলা হয়, অর্থাৎ এই যে কোনো অ্যাক্সেসকে টাচ করবে না কিন্তু একটা ছুঁই ছুঁই ভাব থাকবে, এটাকে বলা হয় অ্যাসেন্টোটিক বিহেভিয়ার। একটা ছুঁই ছুঁই ভাব থাকবে কিন্তু নেভার টাচেস আর নেভার ইন্টারসেক্ট, এই ব্যবহারটাকে আমরা বলি অ্যাসেন্টোটিক নেচার। এবং এই কার্ভের ক্ষেত্রে বিশেষ যে মাহাত্ম্য বা বিশেষ যে ফিচার সেটা কেমন, OP1 দামের ডিমান্ড রয়েছে OD1 নয় শূন্য, OP2 যখন দামটা আমার কমেছে ডিমান্ড অবশ্যই বেড়েছে, ল অফ ডিমান্ডকে ভায়োলেট করেনি। কিন্তু এক্ষেত্রে এই যে এরিয়াটা আসলো OD1 AP1 মানে এই অঞ্চলটা, এবং দাম কমার পর যেটা OD2 হলো তার সেক্ষেত্রে যে আমার এরিয়াটা আসলো এই যে এরিয়াটা OD2BP যেটা আমরা এখানে দেখিয়েছি, অর্থাৎ এই দুটো এরিয়া রেক্টাঙ্গেলের দুটো এরিয়াই সেম থাকবে। এটা যদি 50 স্কোয়ার ফিট হয় এটাও 50 স্কোয়ার ফিট। তার মানে একটা ডিমান্ড কার্ভের তলায় যতগুলো তুমি রেক্টাঙ্গুলার ড্র করতে পারবে, ওই দাম কমলে ডিমান্ড বাড়বে, এটা রেক্টাঙ্গুলার হচ্ছে, সেই রেক্টাঙ্গুলারের এরিয়া সবসময় সেম থাকবে। এই রকম যখন প্রপোজিশন বা প্রপার্টি আমরা কোনো কার্ভের মধ্যে পাই তখন সেই কার্ভটাকে আমরা ম্যাথামেটিক্সের ভাষায় বলা হবে রেক্টাঙ্গুলার হাইপারবোলা। অর্থাৎ আলটিমেটলি দাঁড়ালো যখন ইউনিলাস্টিক ডিমান্ডের মান 1 হয় তখন ডিমান্ড কার্ভ উইল বি এ রেক্টাঙ্গুলার হাইপারবোলা। বুঝবে না তো? এইবার আসো নেক্সট, বলছে ইন ইলাস্টিক নট পারফেক্ট ইন ইলাস্টিক ডিম্যান্ড। আচ্ছা তুমি ভুলে গেছো এক্সামে, তাহলে কি হবে? ইনইলাস্টিক মানে হচ্ছে লেস দ্যান 1, অর্থাৎ ইয়ের ইলাস্টিক ভ্যালুটা 1-এর থেকে কম। এবার তুমি ভুলে গেছো, তোমাকে বলেছে মেনশন দ্য অর ড্র দ্য শেপ অফ দ্য ডিমান্ড কার্ভ ইন কেস অফ EXX বা প্রাইস ইলাস্টিসিটি লেস দ্যান 1। ব্যাস মাথা চুল করছো, কী হবে কী হবে, বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করার চেষ্টা করছো না, সিম্পল থিওরি অ্যাপ্লাই করো। ডেফিনেশন কি বলেছিলাম? ED ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এইটা লেস দেন 1। এবার কস্ট মাল্টিপ্লাই করো, তার মানে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড লেস দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, তার মানে ডিমান্ড প্রাইসের যে পার্সেন্টেজ চেঞ্জটা হবে তার থেকে ডিমান্ডের পার্সেন্টেজটা কম হবে। এবার আসো ফিগারে, নিজে নিজে ফিগার করো। ইনিশিয়াল প্রাইস ছিল OP1 OD1, একটা নির্দিষ্ট পয়েন্টে তুমি নাও তোমার মতো করে, এইবার তোমার মতো করে দামটা কমাও OP2। ডিমান্ডটা কি বলেছে? যতখানি গ্যাপটা এই P1 থেকে P2 থাকবে তার থেকে গ্যাপটা তুমি ছোট নেবে, কারণ এই যে লেস দ্যান আছে, তার থেকে গ্যাপটা ছোটো নিলাম আমি ডেল্টা ডি। এবার এই কোঅর্ডিনেশন পয়েন্টটা এখানে প্লট করো, এবার এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে যোগ করো, যে ডিমান্ড কার্ভটা পাবে তাহলে ওই রকম দেখতে হবে। তার মানে এক্ষেত্রে ডিমান্ড কার্ভটা হবে মোর স্টিপার, অ্যাজ বিকজ দিস গ্যাপ D1 D2 মানে ডেল্টা ডি ইজ লেস দ্যান P1 P2 মানে ডেল্টা পি। তা যখনই এই যে EXX বা ED লেস দ্যান 1 হবে তার মানে এটা হবে, আর এটার মানে হচ্ছে ডিমান্ড কার্ভটা স্টিপার হবে। এবার আসো ইলাস্টিক ডিমান্ড কাকে বলবো? ইলাস্টিক মানে বাড়বে, তার মানে ED গ্রেটার দেন 1। ED মানে কি? ওই যে চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস ইন পার্সেন্টেজ ফর্ম। তার মানে যদি কস্ট মাল্টিপ্লাই করো
পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিম্যান্ড গ্রেটার দ্যান পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। আবার নিজের মতো করে প্রাইস নাও OP1, ডিমান্ড ধরো OD1। তার মানে ডিমান্ডের চেঞ্জটা প্রাইজের চেঞ্জের থেকে বেশি হবে। তাহলে প্রাইজের একটা চেঞ্জ করেছি P1 P2, দেখো এই গ্যাপের থেকে এই গ্যাপটা অনেক বড় নিয়েছি, যেহেতু এখানে দেখাচ্ছে তাহলে এই গ্যাপটা বড় করেছি। এবার এখানে একটা পয়েন্ট নিলাম, এখানটা এইভাবে নাম দিলাম, তাহলে এখানে ডিমান্ড গ্যাপটা ড্র করেছি। তাহলে এখানে ডিমান্ড গ্যাপটা উইল বি মোর ফ্ল্যাটার অ্যাজ বিকজ চেঞ্জ ইন ডিমান্ড ইজ মোর দ্যান দ্য চেঞ্জ ইন প্রাইস ইন পার্সেন্টেজ ফর্ম। কি এটাকে আমরা বলছি যে ডিগ্রি অফ প্রাইস ইলাস্টিসিটি, হাউ represent graphically and the shape of the demand curve differ from different value of the price elasticity, and from these we can also classify the nature of goods. কি যদি না বুঝে থাকো একটা স্ক্রিনশট নাও, আবার দেখো ভিডিওটাকে, দেখলেই বুঝতে পারবে যে কত ইজিভাবে তুমি বোঝা যায় বা বুঝতে তুমি পেরেছো। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ। See you in the next lecture.